প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫ দিনের দুর্গোৎসব। বিজয়া দশমীর সকালে মণ্ডপে হয় বিহিত পূজা। ভক্তরা দেবীর কাছে শান্তি, সৌভাগ্য আর সমৃদ্ধি কামনা করেন। পরে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। বিজয়া দশমীতে ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। ভারাক্রান্ত হৃদয়ে দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন ভক্তরা। আমাদের সকলের প্রার্থনা একটাই, যে দেশের জন্য শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে। সব মিলিয়ে আনন্দ, ব্যথা যাই বলো না কেন, পূজা ভালো কেটেছে। পুরো পৃথিবীর মঙ্গল কামনা করি, মা এসে পুরো পৃথিবীর মঙ্গল করে দিয়ে যান। দশমীর সকালে বিহিত পূজা হয় ঢাকেশ্বরী মন্দিরে। দেবীকে প্রতীকী বিসর্জন দেয়া হয় দর্পণে, এরপর ঘট বিসর্জন দেয়া হয়। এবার সরকার অত্যন্ত দৃঢ় হাতে অপশক্তিকে শাসন করেছে, ফলে আমাদের এই ব্যাপারে পূজাটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আর পালিত হয়েছে। একটা দুটো ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল, সমস্ত ধরনের আয়োজন ছিল এই গভর্নমেন্টের, এবং সিকিউরিটির দিক দিয়েও পুরো সারা বাংলাদেশের ৩৩,০০০ পূজা মণ্ডপের প্রত্যেকটাই সিকিউরিটির আওতায় ছিল। দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠে ভক্তরা। সিঁদুর খেলা শেষে শেষবারের মতো দেবীর আরাধনা করেন। সিঁদুরটাকে আমরা খুব সম্মান দিই। এই সম্মান দেওয়ার কারণে মায়ের কপালে দেয়, বা মায়ের সিঁদুর আমরা সারা বছর ঘরে রাখি। সিঁদুর চেয়ে প্রার্থনা করেছি যেন দেশের সবাই ভালো থাকে, আর আমার সন্তানরা যেন ভালো থাকে। একে অপরকে রাঙিয়ে মঙ্গল কামনা করেন দেশ ও বিশ্ববাসী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের অসুরিক প্রবৃত্তি, কাম, হিংসা, লালসা বিসর্জন দেয়াই বিজয়া দশমীর মূল তাৎপর্য। এসব প্রবৃত্তি বিসর্জন দেওয়ার মাধ্যমে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ তৈরি করে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। ভক্তদের কাঁদিয়ে মর্ত ছেড়ে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করছেন ভক্তরা। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে চট্টগ্রামে পূজা মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। সকালে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। একে অপরকে রাঙিয়ে বিসর্জনের বিষাদের মাঝেই আনন্দে মাতেন নারীরা। আজকে আমরা মাকে বিদায় দিচ্ছি, খুবই খারাপ লাগছে। মা তো দুর্গদিন আসেনি, মা নিজের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছেন, নাকি তেল সিঁদুর পান মিশিয়ে দিয়ে যাতে ভালোভাবে মহাদেবের কাছে পাঠানো হয়। রাজশাহীতেও প্রতিটি মণ্ডপে বাজছে দেবী দুর্গার বিদায়ের সুর। ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। ওরা যার যার মতো শেষে সিঁদুর নিয়ে খেলা করছে, মায়ের চরণের সিঁদুর নিয়ে, এবং এটার শেষে আমাদের মায়ের প্রতিমা বিসর্জন হবে, দিয়ে আমাদের এটা সমাপ্ত। বরিশালে সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মণ্ডপগুলোতে ভিড় করেন ভক্তরা। পরে পূজা অর্চনা অঞ্জলির মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভক্তরা মেতে ওঠেন সিঁদুর খেলায়। পুজো শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আবার খারাপ লাগতেছে। পুজো আসতেছে, আসলে এটাই অনেক মজার, অপেক্ষাটাই সব থেকে বড় মজার। লোভ, লালসা, কাম, ক্রোধ এগুলোকে আমাদের বর্জন করতে হবে, এটাই হলো বিজয়া দশমীর মূল বিষয়। এছাড়াও বগুড়া, সিলেট, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় শেষ সময়ে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি চলছে বিসর্জনের প্রস্তুতি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিমা বিসর্জনের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর পলাশী মোড় এলাকায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আমরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে পলাশী মোড় দিয়ে ধীরে ধীরে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। আপনার কাছে নিশ্চয়ই আরো খবর আছে, প্রতিমা বিসর্জনের সবশেষ জানাবেন।
প্রতিবারের মতো যেই উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন হয় তা কিন্তু এবারও হচ্ছে, এবং আমরা যদি আপনাকে একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিজয়া মিছিল, সেই মিছিলটি কিন্তু এখন হচ্ছে এবং পুরো রাজধানী জুড়ে এই মিছিলটি হবে। পলাশীর মোড় থেকে হয়ে নবাবপুর রোড দিয়ে যে ওয়াইজ ঘাটে কিন্তু এই যে প্রতিমা আমরা এখানে যারা আগত হয়েছে যারা এখানে আমার ফিরে যাচ্ছে যারা পূজা উদযাপন কমিটি রয়েছে বা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে সবার মুখে থেকে কিন্তু আমরা সেই বাণী পেয়েছি। তারা বলছিলেন যে দেবী দুর্গা শুধুমাত্র অসুরের বধকারী, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানো দেখতে পাচ্ছি যে পুরো যে প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো যে এলাকার জন্য ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছে আপনার মাধ্যমে, আমরা তাই দেখতে পাচ্ছি। বনি ইবনে কামাল, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবারে চলে যাচ্ছি চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের খবর জানতে। সেখান থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এরই মধ্যে তো চট্টগ্রামে প্রতিমা বিসর্জন শুরু হয়ে গেছে, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন এবং সার্বিক ব্যবস্থাপনা কেমন চোখে পড়ছে? দেখুন এখন থেকে বেশ কিছুক্ষণ আগে চট্টগ্রামের এই যে পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনটা, এখানে আসলে প্রতিমা বিসর্জনের যে পর্ব সেটি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি আজকে দুপুর 2টার পর থেকে এখানে আসলে নগরীর নানা জায়গা থেকে প্রতিমা নিয়ে ট্রাকে করে আমরা দেখেছি আসলে ট্রাকের লম্বা সারি, এবং কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর আমরা দেখছি পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে, এবং এই যে বিসর্জন এটিকে কেন্দ্র করে আমরা দেখছি পুরো পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এক ধরনের উৎসবের নগরীতে পরিণত হয়েছে। এটি ছাড়াও চট্টগ্রামের অবৈবিত্র ঘাট, কালুঘাট ব্রিজ এবং আনোয়ারা পার্কি বিচ, এই 4-5টি এলাকায় বড় আকারে আসলে প্রতিমা বিসর্জনের যে কাজ সেটি চলবে। এছাড়াও যাদের আশপাশে পুকুর আছে কিংবা অন্যান্য জলাশয় আছে তারা সেখানে প্রতিমা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা একটু বলতে চাই যে আসলে আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসিব আজিজ এসেছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এসেছিলেন। তারা আসলে যেটি বলছে সেটি হচ্ছে আজকে সন্ধ্যা 7টার মধ্যে সরকারিভাবে একটি নির্দেশনা দেওয়া আছে 7টার মধ্যে যাতে প্রতিমা বিসর্জনের কাজ শেষ করা হয়, কিন্তু কোনো কারণে যদি সেটি না হয় সেক্ষেত্রে পুলিশ কমিশনার বলেছেন, সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যতক্ষণ পর্যন্ত একটি প্রতিমা বিসর্জনের জন্য অপেক্ষমান থাকবে ততক্ষণ পর্যন্ত সার্বিক নিরাপত্তা তাদেরকে দেওয়া হবে। এবং আমরা দেখেছি আসলে ইতিমধ্যে পুলিশের সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ এখানে রয়েছে, এখানে আসলে সোয়াট টিম রয়েছে এবং রয়্যাল যে টিম রয়েছে সেটিও বেশ কার্যকর ভূমিকা আমরা দেখেছি। আমরা দেখছি একের পর এক প্রতিমা বিভিন্ন ট্রাক থেকে নামানো হচ্ছে এবং সেগুলোকে বিসর্জনের জন্য ডাক ঢোল বাজিয়ে এই সমুদ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং কিছুক্ষণ পরেই দুর্গা মায়ের যে জয়ধ্বনি সেটি বলে বলে এখানে লোকজন আসলে সমুদ্রের দিকে যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রতিমা এখানে নিরঞ্জন করা হচ্ছে। আপনি জানেন যে এবার চট্টগ্রামের জেলায় 2202টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 287টি মণ্ডপ রয়েছে চট্টগ্রাম মহানগরীতে, যেখানে গত 4 দিন ধরে পুজোর যে আনুষ্ঠানিকতা সেগুলো এবং ঢাক ঢোলের আওয়াজে আসলে পুরো এলাকার পুরো নগর বলা যেতে পারে একটু উৎসবের নগর ছিল। আজকে 4 দিন পর আজকে বিজয়া দশমী সকালে আমরা দেখেছি সিঁদুর খেলা হয়েছে, রং খেলা হয়েছে এবং আরতি হয়েছে। সবকিছুর পর আমরা দেখেছি আজকে বিকেল থেকে বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমাকে বের করে আনা হচ্ছিল, এবং তখন থেকে আমরা দেখছি আসলে গত 4 দিনের যে উৎসব সেটি দেখে কিছুটা ম্লান হয়েছে। অর্থাৎ প্রতিমা মাকে বিসর্জন দেওয়ার যে
কষ্ট সেটি নিয়েই সবাই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসছেন এবং আমরা দেখছি যে সারিবদ্ধভাবে সবাই এসে তারা এক এক করে প্রতিমা নিরঞ্জন দিচ্ছেন। তো এখন পর্যন্ত আসলে কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়া গত 4 দিন ধরে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। আজকেও সবার প্রত্যাশা করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য তারা আসলে পুরো এলাকাগুলোকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলেছেন। সঙ্গত কারণে এখানে আসলে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আকাশ কিছুটা মেঘলা আমরা দেখছি, আজকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও বৈরী আবহাওয়ার আমরা স্পষ্ট একটি ছাপ দেখছি। সঙ্গত কারণে রাতে যাতে প্রতিমা বিসর্জনের সময় কোনো কিছু না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে আসলে সতর্ক অবস্থানে আছেন। তো সবকিছু মিলিয়ে আমরা দেখছি আসলে বিসর্জন যে পর্ব সেটি শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না প্রতিমা বিসর্জন শেষ হবে ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এখানে থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এ হচ্ছে চট্টগ্রাম সমুদ্র সৈকত থেকে আমার কাছে প্রতিমা অর্থাৎ শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। আবারও জানাবো বিজয়া দশমীর খবর। এবারে ঢাকা ও কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর সদরঘাট এলাকায়, সেখান থেকে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, দেশ জুড়েই প্রতিমা বিসর্জন শুরু হয়েছে বরাবরের মতো, এবারও রাজধানীর সদরঘাটে চলছে প্রতিমা বিসর্জন। আপনি সেখানে অবস্থান করছেন, সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, প্রথমে আসলে একটু সংশোধন করে দেয়, একটু সদরঘাট নয়, ওয়াইজ ঘাট বলা হয় আসলে। তো এই ওয়াইজ ঘাটেই বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি রয়েছে। আপনাকে একটু বলে রাখি যে দেবী দুর্গা ষষ্ঠীতে দুলোক ছেড়ে ভুলোকে নেমে এসেছিলেন, সেই দুর্গতি নাশিনীর আজকে পিতৃগৃহ ত্যাগের সময় এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, ভক্ত যারা আছেন, তাদের মধ্যে আসলে বিষাদের সুর। একই সাথে বিষাদ, অন্যদিকে বিজয়ার যে আনন্দ সেটি উদযাপন কিন্তু আসলে তারা করছেন। 3:44 পলাশীর মোড় থেকে বিজয়া দশমীর যে বিজয় র্যালিটি, সেই র্যালিটি শুরু হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি যে ওয়াইজ ঘাটে যে জায়গাটিতে এই প্রতিমা বিসর্জন হবে সেখানে এই র্যালিটি আসলে চলে আসবে। তো র্যালিটি আসার পরে একে একে বিসর্জন, বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন এখানে হবে বলে কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি এখানে আসলে নেওয়া হয়েছে। এই মুহূর্তে এই ওয়াইজঘাট এলাকায় যে প্রস্তুতিগুলো আছে সেগুলোই আপনাকে একটু জানিয়ে রাখি। সেটি হচ্ছে যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং ডিএমপি পুলিশ কমিশনার যেটি জানিয়েছেন যে এবছর রাজধানীতে 254টি মণ্ডপে পূজা হয়েছে। এই 254টি যে মণ্ডপ, সেই প্রতিমাগুলো 10টি জায়গা নির্ধারণ করা হয়েছে। ওয়াইজঘাট, তুরাগতীর, বালু নদী, এই 3টা নদীর 10টি জায়গা নির্ধারণ করা হয়েছে এবং এই 10টি জায়গায় প্রতিমা বিসর্জন হবে, যেখানে 4500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে এবং ফোর্স হিসেবে 2400 সদস্যকে রাখা হয়েছে। যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে বা বিশেষ কোনো কারণে দরকার হয়, সেই ফোর্সগুলো পরবর্তীতে যাতে এখানে আসতে পারে। আমি আপনাকে এখানে একটু দেখিয়ে রাখি যে এরই মধ্যে প্রতিমা বিসর্জন উপলক্ষে এখানে 4টি ট্রলার রাখা হয়েছে। যে ট্রলারগুলো এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ন্ত্রণ করছেন। মূলত এই ট্রলারগুলোতে করেই প্রতিমা বুড়িগঙ্গায় নিয়ে গিয়ে বিসর্জন করা হবে। কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে সব ধরনের ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এখানে ডিএমপি পুলিশ কমিশনার তিনি এসেছিলেন, তিনি এই জায়গাটি পরিদর্শন করে গেছেন এবং তিনি জানিয়েছেন যে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো নিরাপত্তা ঝুঁকি এই মুহূর্তে এখানে নেই। এখানে পুলিশ সদস্যরা যেমনি আছেন, সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, আনসার সদস্যদেরকে দেখতে পাচ্ছি, ডগ স্কোয়াড এখানে আছে, বোম ডিসপোজাল ইউনিট এখানে রাখা হয়েছে। এই যে পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন এখানে রয়েছেন, তেমনি সাদা পোশাকের গোয়েন্দা সদস্য যারা আছেন তারাও এই পুরো এলাকাটি ঘিরে রেখেছেন এবং নিরাপত্তা যে নিশ্চিতের যে বিষয়টি সেটি করছেন। আমরা আশা করছি যে র্যালিটি পলাশী থেকে শুরু হয়েছে, সেই র্যালিটি আর কিছুক্ষণের মধ্যেই এই ওয়াইজঘাট এলাকায় আসবে। ওয়াইজঘাট এলাকায় আসার পরেই মূলত
এখানে প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা, সেই প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতাটি শুরু হবে এবং এই যে পুরো এলাকাটিতে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় সে কারণে এই পুরো সড়কগুলো একেবারে ফাঁকা রাখা হয়েছে, যে ট্রাকগুলোতে অবস্থান করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই এখানে প্রতিমা বিসর্জন শুরু হবে যেমনটি আপনি জানাচ্ছিলেন। একটু জানাবেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই তো প্রতিমা বিসর্জনের কাজ শেষ করার কথা রয়েছে, সেক্ষেত্রে কখন নাগাদ এটি শেষ হবে এবং এ বিষয়ে আর কি কি নির্দেশনা দেওয়া হয়েছে? দেখুন, একটি নির্দিষ্ট সময় দেয়া থাকে, সেটি হচ্ছে রাত 8টা একটি নির্দিষ্ট সময় দেয়া থাকে, কিন্তু আমরা প্রত্যেক বছর আসলে যেটি দেখে থাকি যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের কাজগুলো আসলে শেষ হয়ে ওঠে না। আমরা যদি গত বছরের দিকেও দেখি, গত বছরও আমরা দেখেছি যে সেটি 9টা 10টা পর্যন্ত প্রতিমা বিসর্জন হয়েছে। তো মূলত এখানে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় সেক্ষেত্রে আসলে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার সময় সেটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেবেন বলে জানিয়েছেন। তবে তারা অনুরোধ করেছেন যে নির্ধারিত যে সময়টি ডিএমপি থেকে দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে যেন আসলে প্রতিমা বিসর্জন সবাই প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা আছে সেটি যেন সবাই শেষ করে। তো আমার কাছে ওয়াইজঘাট থেকে এটি ছিল এখনকার সবশেষ। ওয়াইজঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। এবারে যাব কক্সবাজারে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম লিপু। তৌফিকুল ইসলাম, এরই মধ্যে প্রতিমা বিসর্জন শুরু হয়ে গেছে কক্সবাজারে, এই মুহূর্তে সেখানকার পরিবেশ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেশের সবচেয়ে বড় প্রতিমা বিসর্জন অনুষ্ঠান হয় কক্সবাজারে। ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আনা শুরু করেছে এবং আমি আছি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। এখানে কক্সবাজার জেলার মূলত 152টি পূজা মণ্ডপ থেকে প্রতিমা আনা হচ্ছে এবং আমি আছি প্রতিমা যে বিসর্জন অনুষ্ঠান হবে সেই বিসর্জন অনুষ্ঠানের যে মঞ্চের খুব কাছে আছি। এখনো পর্যন্ত বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা আনা হচ্ছে। এখন আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত এখন সেখানে আলোচনা সভা হচ্ছে, বিভিন্ন যে রাজনৈতিক দলের নেতা এবং এখানকার জেলা প্রশাসনের কর্মকর্তারা এখন বক্তব্য রাখছেন। তবে যে একটু পরে অর্থাৎ যে সন্ধ্যার আগেই প্রতিমা যে বিসর্জন সেটি দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এবং একটা বিষয় বলে রাখি, মূলত মন্ত্রপাঠের শেষে একযোগে কক্সবাজারের সমুদ্র সৈকতের যে সমুদ্র সৈকতের প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এবং আপনাকে যেটা আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে মূলত যে দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি ছুটি পাওয়ার কারণে কক্সবাজারে লাখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে এবং আজকে অন্ততপক্ষে 3 লাখ মানুষ, অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এবং পর্যটক সহ 3 লাখ মানুষ এখানে সমাগম হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তাদের নিরাপত্তার জন্য এখানে কাজ করে যাচ্ছেন জেলা পুলিশের সদস্যরা, কাজ করে যাচ্ছেন টুরিস্ট পুলিশ রয়েছেন, পাশাপাশি আপনারা জানেন সেনাবাহিনী করে যাচ্ছেন এবং ঘটনা এড়াতে এখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতিমা বিসর্জন যখন দেওয়া হবে এরপরে এখানে রেস্কিউ করার জন্য ডুবুরির টিম রয়েছে, এখানকার লাইফ গার্ড সদস্যরা রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে প্রতিমা বিসর্জন শেষ হয় সেটি লক্ষ্যে এখানকার স্থানীয় প্রশাসন আগে থেকে প্রস্তুত নিয়েছে এবং সেই বরাবর তারা কাজ করে যাচ্ছেন। কক্সবাজার এবং রাজধানীর ওয়াইজঘাট থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। মন্দির মসজিদ পাশাপাশি চলছে 2 সম্প্রদায়ের মানুষের উপাসনা। এই সম্প্রীতির অটুট বন্ধন কয়েকশো বছরের। এই উদাহরণ শেরপুরের রাজাবাড়ি এলাকার। শেরপুর শহরের রাজাবাড়ি এলাকা, এখানে পাশাপাশি রয়েছে মাই সাহেবা মসজিদ আর শ্রী শ্রী মদন গোপাল মন্দির। মসজিদে চলছে ইবাদত, অন্যদিকে মন্দিরে দুর্গাপূজার আয়োজন। শেরপুর শহরের কয়েকটি জায়গায় এমন সম্প্রীতির নিদর্শন দেখা যায়। আজ পর্যন্ত যখন পুজো হয় তাদের তরফ থেকে কখনো কোনো অপ্রীতিকর কিছু এখনো পর্যন্ত লক্ষ্য করিনি বা হয়নি। মসজিদ পূজার মন্দির পাশাপাশি আমরা নামাজ পড়ি, আমাদের কোনো সমস্যা নাই। স্থানীয়রা বলছে নামাজের সময় থেমে যায় ঢাক ঢোলের শব্দ, আবার পূজার সময় ভরে ওঠে মণ্ডপ, উলুধ্বনি আর ধূপকাঠির সুবাস। পাশাপাশি মন্দির আর মসজিদ থাকার পরেও কখনোই কোনো ঝামেলা হয়নি, বরং আশেপাশে যারা মুসলমানরা আছেন সবাই সর্বাত্মকভাবে আমাদেরকে সার্বিক যেটা সাহায্য করে। আমরা
এরপর তো শুরু হয়েছে, আমরা কোনো হিন্দু করে কোনো ভেদাল দেখিনি, গন্ডগোল দেখিনি। ওরা ওকে সুষ্ঠুভাবে ওরা পূজা করে, আমরা সুষ্ঠুভাবে আমরা নামাজ আমরা ঠিক মতো করি। জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা বলছেন, শেরপুরে সবাই মিলেমিশে যার যার উৎসব উদযাপন করেন। আজানের সময় আমাদের অনুষ্ঠানের ঢাক ঢোল এগুলা বন্ধ থাকে, পাশাপাশি নামাজের সময় তারা নামাজ পড়ে, তাদের কোনো সমস্যা হয় না। আমরা একে অপরের সহযোগিতায় এই শেরপুর জেলায় সম্প্রীতির জেলা, এই শেরপুরে আমরা একসাথে আজকে থেকে না 54 বছর থেকে এই অনুষ্ঠান আমরা করে আসতেছি। শত শত বছর ধরে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে এই জেলা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি সদর ও গুইমারাই সহিংসতার ঘটনায় 3টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় 1000-এর বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, গত 28 সেপ্টেম্বর গুইমারাই প্রশাসনের জারি করা 144 ধারা ভঙ্গ করে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর হামলার ঘটনায় 3 জন নিহত হন। এ ঘটনায় 100 জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 250 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন পুলিশের এসআই সোহেল রানা। এছাড়া জেলা সদরে 144 ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত আরও 7 থেকে 800 জনকে আসামি করে আরেকটি মামলা করেন এসআই শাহিন। অন্যদিকে 144 ধারার মধ্যেও স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকার পরিস্থিতি। আজ সাপ্তাহিক হাটের দিন হওয়ায় খাগড়াছড়ি বাজারে ভিড় করছেন স্থানীয়রা। বাজারে ক্রেতা সমাগম বাড়ায় খুশি ব্যবসায়ীরা। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা হয়েছে, যা সবাই মিলে প্রতিহত করেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সকালে বিজয়া দশমী উপলক্ষে জেলার মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, খাগড়াছড়িতে স্থানীয় মানুষের বিজয় হয়েছে। পূজাকে সামনে রেখে যে সাম্প্রদায়িকতা সমস্যা হতে যাচ্ছিল, সেটি সবাই মিলে যেভাবে প্রতিহত করেছে তা দেশের অন্যান্য অঞ্চলের জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। গত 23 সেপ্টেম্বর মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সেসবে এর সাথে সাথে সামনে যে দিনগুলি আছে, এতে খাগড়াছড়ি সম্পূর্ণ স্বাভাবিক। সবাইকে আমি নর্মাল যে জীবনযাত্রা এটা করার জন্য আহ্বান জানাচ্ছি। রাজনৈতিক দলের কিছু দুর্বৃত্ত ফায়দা নিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। এদের মধ্যে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য, কেউ ক্ষমতায় যাওয়ার জন্য এসব করে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ি উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের। বিচ্ছিন্ন 2-1টি ঘটনার মধ্য দিয়ে তা কেউ নষ্ট করতে পারবে না। যারা নিজেদের স্বার্থে এই সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, তারা টিকে থাকতে পারবে না। তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক নেতা যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তারাই কিশোর গ্যাং তৈরি করে লালন পালন করে। পরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। রাজনৈতিক দলের কিছু কিছু দুর্বৃত্ত ফায়দা নেওয়ার জন্য, আমি তো মনে করি যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য একটি ছোট্ট এই ন্যারেটিভ তৈরি করে, আতঙ্ক তৈরি করে, নানাভাবে নানা কনস্পিরেসির মাধ্যমে 2-1টা ঘটনা ঘটায়। সেই ঘটনা অ্যাড্রেস না করে এটা দাবালনের মতো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটক ও দর্শনার্থীতে সরগরম সারা দেশের পর্যটন কেন্দ্র। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পর্যটকরা ভিড় করছেন কক্সবাজার, কুয়াকাটা, সৈকত ও পাহাড়ে। ইতোমধ্যে হোটেল, মোটেল, রিসোর্টগুলো পরিপূর্ণ দর্শনার্থীদের সমাগমে। দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকত, পাহাড়ে এখন উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ছুটির এই সময়ে প্রকৃতির সঙ্গে কাটাতে। আবহাওয়াটা কিছুটা গুমোটের কারণে আমরা এখন কিছুটা এনজয় করতে পারছি না, বাট হোপ আমরা কালকে সকালে আরো অনেক ভালোভাবে এনজয় করতে পারবো। পূজার ছুটিতে অনেক ভালো লাগলো। পর্যটকদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে সাগরকন্যা, কুয়াকাটার বিভিন্ন পয়েন্ট। আগতরা সৈকতের বালিয়াড়িতে উত্তাল ঢেউয়ে মেতেছেন সমুদ্র স্নানে।
আমরা এই যে আজকে সকালেই আসছি, একটু পরে নামবো, বিচে গোসল করবো। আমরা বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই আসছি, আমাদের খুবই ভালো লাগতেছে, আমরা খুবই এক্সাইটেড। হোটেল মোটেল সবকিছুই বর্তমানে বুকিং হয়ে গেছে, তো আমরা আগেই বুকিং দিয়ে রাখছিলাম, যার জন্য আমাদের সমস্যা হয় না। টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে বান্দরবানে। পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকরা ভিড় জমাচ্ছেন মেঘলা, নীলাচল, নীলগিরি, দেবতাকুম সহ জেলার সব দর্শনীয় স্থানে। দীর্ঘদিন পর দর্শনার্থীদের আগমন দেখে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এবার হাজার কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। গত 2 দিন আগ থেকে আগামী 4 দিন পর্যন্ত আমাদের 100% বুকিং আছে। আমাদের বান্দরবনে ইনশাআল্লাহ শান্তি বিরাজ করতেছে। আমরা অনেক খুশি, আমরা অনেক আগে রুমগুলো সব সেল করে ফেলছি, তবে এখন যারা আসতেছেন নতুন করে আমরা রুম সেল করতে পারতেছি না। এদিকে খাগড়াছড়ি সহিংসতায় পর্যটন খাতে কিছুটা প্রভাব পড়েছে রাঙামাটিতে। বেড়াতে আসার পরিকল্পনা বাতিল করেছেন অনেকে, তবে যারা এসেছেন তাদের হতাশ করছে না প্রকৃতি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কুয়াকাটা ও বান্দরবান থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি কুয়াকাটায়, সেখান থেকে আছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন আক্তার, দীর্ঘ ছুটিতে পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে, কুয়াকাটার পরিস্থিতি কেমন? শারদীয় দুর্গোৎসবের 4 দিনের ছুটি আজ দ্বিতীয় দিন পর্যটক নগরী কুয়াকাটায় হাজারো পর্যটকের আগমন ঘটেছে। গতকাল সকাল থেকে এসব পর্যটকদের আগমন ঘটে সূর্যাস্তের বেলাভূমি গঙ্গামতি থেকে সূর্যাস্তের লেম্বুর বন 18 কিলোমিটার সৈকতে পর্যটকের আনাগোনা বেড়েছে। এখন যে সকল পর্যটক সৈকতে ভিড় করেছে, অনেকেই সমুদ্রের বালিয়াড়িতে আনন্দে উল্লাস করেছেন, অনেকেই আবার সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হৈহুল্লোড়ে মেতেছেন। কেউ বা আবার ওয়াটার বাইক কিংবা ঘোড়ায় চড়ে সমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। অনেকেই আবার প্রিয়জনের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। কেউ বা আবার সমুদ্রের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। মোট কথা সমুদ্র উপকূল জুড়ে এক উৎসবের আমেজ বিরাজ করেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ সকাল থেকেই বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমার সাথে কথা হয়েছে এখানে পর্যটকদের সাথে, তারা যেটা জানিয়েছেন যে এখানে যে হোটেল মোটেলের যে ভাড়া আবার খাবার একটু বাড়তি রাখা হয়েছে। এছাড়া এখানে হোটেল মোটেলের ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন ইতিমধ্যে হোটেল মোটেলের শতভাগ বুকিং হয়ে গেছে। আগত পর্যটকের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। এখানে আমার সাথে কথা হয়েছে ট্যুরিস্ট পুলিশের সাথে, তারা যেটা জানিয়েছেন আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তারা সর্ব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য তারা সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করছেন। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। ফরিদউদ্দিন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে চলে যাচ্ছি বান্দরবানে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, এই ছুটিতে বান্দরবানে কি পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে এবং ব্যবসায়ীরা কি বলছেন, আর যারা ঘুরতে এসেছেন তাদের বক্তব্য কি? মূলত বান্দরবানে এই ঈদ এবং এই টানা এই ঈদে সাপ্তাহিক ছুটির কারণে প্রচুর দর্শনার্থী এসেছে। আমরা গতকালকে যেটা খবর নিয়েছি, প্রায় 1.5 লাখের মতো দর্শনার্থী বান্দরবানে আছে। বিভিন্ন হোটেল মোটেলগুলো তারা অবস্থান নিয়েছেন এবং এর পাশাপাশি বান্দরবান থেকে যে সকল দুর্গম যে জায়গা আছে, রুমা, বগালেক, সেখানে কিন্তু দর্শনার্থী যাচ্ছেন। আমি এখন মূলত দাঁড়িয়ে আছি, এটি নীলাচল পর্যটন কেন্দ্র। এখানে যদি একটু দেখাই যে এখানে যারা আছেন তারা বিভিন্ন যে সকল দর্শন দেখার জন্য যে স্থানগুলো রয়েছে সে সকল দর্শনার্থীরা এখানে আসছেন এবং নীলাচল মূলত সর্বশেষ দিকেই দর্শনার্থীরা আসেন। এখানে নীলগিরি, বগালেক, কেওক্রারং এর আশেপাশে যে সকল জায়গা আছে এগুলো ঘুরেই কিন্তু এখানে দর্শনার্থীরা আসেন। তো মূলত এখানে নিরাপত্তা যে বিষয় আছে সে নিরাপত্তা বিষয়ে এখানকার স্থানীয় পুলিশ, জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশ সবাই মিলে কাজ করছেন। এর পাশাপাশি এখানে নিরাপত্তা বাহিনীর সেনাবাহিনী রয়েছে, যে সেনাবাহিনীর যে চেকপোস্ট গুলো আছে সেখানে তাদেরকে এখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু এই দুর্গম যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু তাদেরকে পাঠাচ্ছে। এখানে নিরাপত্তার পাশাপাশি এখানকার দর্শনার্থীদের নির্বিঘ্নে যে ঘোরাঘুরি যে করতে পারে সেই ব্যবস্থাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করেছেন। আরেকটি বিষয় জানাতে চাই যে এখানে বগালেক, নীলগিরি, নীলগিরন্তর পরপরই কিন্তু গতকালকে এখানে
কিউকাডং যে পর্যটন স্পট আছেন সে পর্যটন স্পট কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং আজকেও সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী গিয়েছে এবং সেখানে তারা অবস্থান করছেন। অনেকেই বান্দরবান শহরে ফিরে আসছেন। তো সর্বোপরি বান্দরবান বলা যায় যে দুর্গাপুজো এবং এর পাশাপাশি যে সাপ্তাহিক ছুটির কারণে এখনো পর্যন্ত দর্শনার্থী রয়েছেন। তারা হয়তো আরো 2 দিন ধরে বান্দরবান অবস্থান করবেন, আজকে সহ 3 দিন বান্দরবান অবস্থান করবেন এবং বান্দরবান যে সকল সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশ আছে সেটি কিন্তু উপভোগ করবেন। এই হচ্ছে আমাদের জমে উঠেছে পর্যটন খাত। বান্দরবান এবং কুয়াকাটা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। ফেনী, নারায়ণগঞ্জ, ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে ফেনীর দাগনভূঞার সিলোনিয়াতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। পুলিশ জানায় ফেনীর মহিপাল থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সকালে সিলোনিয়া বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এ সময় বাসটি উল্টে একটি দোকানের ভেতরে পড়ে। এতে আহত হন 11 জন। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নারায়ণগঞ্জে কাঁচপুর ব্রিজে গাড়ি চাপায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ বলছে সড়কে 2টি ট্রাক বিকল হয়ে গেলে তা সরানোর চেষ্টা করছিলেন তারা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ শুরু করলে চট্টগ্রামগামী অজ্ঞাত গাড়ির চাপায় তাদের মৃত্যু হয় বলে ধারণা পুলিশের। এছাড়া ঝিনাইদহ সদরের 18 মাইলে বাস চাপায় প্রাণ গেছে শিশুসহ 2 ভ্যান যাত্রীর। প্রথমবার বাড়ি খায় আপনার ব্রিজের বাম পাশে, দ্বিতীয়বার বাড়ি খায় আবার ব্রিজের ডান পাশে। এর পরবর্তীতে আবার গাড়ি কাট নিলে, মোড় নিলে, পরবর্তীতে গাড়ি কারেন্টের পিলার সহ নিয়ে দোকানের ভিতরে ঢুকে যায়। ব্রেক করে নিয়ন্ত্রণ করতে পারে না, পরে ব্রিজের রিলিংয়ের সাথে বাড়ি খেয়ে বিদ্যুতের খুঁটিকে যায় আঘাত করে। পরবর্তীতে পিছন দিক থেকে আসা আরেকটা ওই যে ছোট মিনি কাভার্ড ভ্যান, সেটাও গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই যে এর সাথে সুগন্ধা গাড়ির সাথে বাড়ি খায়। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত 2 দিন ধরে কুয়াকাটায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী সহ সাধারণ মানুষ। বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য থাকায় উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। সাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। 2 দিনের বৃষ্টিতে লক্ষ্মীপুর শহরের বাঞ্ছানগর, শামশেরাবাদ, কলেজ রোড, মজুপুর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। বরিশালে বৃষ্টির কারণে মণ্ডপে যেতে ভোগান্তি পোহাতে হয় সনাতন ধর্মাবলম্বীদের। এছাড়া পটুয়াখালী, বাগেরহাট ও নোয়াখালীতে বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় নিম্ন আয়ের মানুষকে। বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ভোর 6টায় এটি মোংলা সমুদ্র বন্দর থেকে 735 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গভীর নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি শনিবারের মধ্যে ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলো ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। গতকাল যে নিম্নচাপ ছিল এটা আজকে রাতে এটা আরো শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপ হয়েছে। ইতিমধ্যেই সাগরে আমরা মাছ ধরার নৌকা ট্রলারকে সাবধান করেছি এবং 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নির্দেশনায় পূজার সরকারি ছুটিতেও দেশের স্থল বন্দরগুলো সচল রয়েছে। তবে ব্যবসায়ীদের অনুপস্থিতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম পুরোপুরি গতি পায়নি। বন্দর সংশ্লিষ্টরা জানান কর্মকর্তাদের উপস্থিতিতে অফিস সচল রয়েছে, তবে 2 দিন আমদানি রপ্তানি না হয় কার্যত রাজস্ব আদায়ের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বন্দর ব্যবহারকারীরা জানান কাস্টমস খোলা রাখা হয়েছে ঠিকই, কিন্তু ব্যবসায়ী আর শ্রমিকরা না থাকায় কার্যক্রমে এগোনো সম্ভব হয়নি। এছাড়া আগে থেকে প্রস্তুতি থাকলে কন্টেইনার ছাড় করা যেত। কাস্টমস কর্মকর্তা ও কর্মচারীরা অবশ্য নির্দেশনা অনুযায়ী নিয়মিতভাবেই অফিস করছেন। আমদানি রপ্তানি কিছু সীমিত আকারে, যেমন কাঁচামাল, ফল, পেঁয়াজ, মাছ, এইগুলো সীমিত আকারে এই বন্দর দিয়ে এখনো চালু আছে। ব্যবসায়ীদের সুবিধার্থে সিএনএফ এজেন্ট সহ সকলের দাবির প্রেক্ষিতে এবং এনবিআর এর নির্দেশনা মোতাবেক 1 এবং 2 অক্টোবর সীমিত আকারে লোড এবং আনলোড কার্যক্রম
চালু রয়েছে। বগুড়ায় সন্ত্রাসী হামলায় নিহত যুবদল নেতা শোয়েব সরকার রাহুলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শহরের কৈগাড়ি এলাকায় নিহত যুবদল নেতা রাহুল সরকারের বাড়িতে যান বিএনপি নেতারা। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শোকার্ত পরিবারকে সমবেদনার পাশাপাশি আর্থিক সহায়তা দেয়া হয়। এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমানের নির্দেশে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এ সময় হত্যাকারীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান তিনি। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।